বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সুস্থ আছো এবং যথারীতি বাসায় অবস্থান করছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন। আর আলোচনার বিষয়বস্তু হচ্ছে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়ন। তো আজকে তোমাদের সাথে আছি আমি KM আব্দুল কাদের, প্রভাষক, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, খাগড়াছড়ি সেনানিবাস, খাগড়াছড়ি। তো শুরুতে জেনে নেওয়া যাক আজকে আলোচনায় কী কী থাকছে। তো শুরুতে আলোচনা থাকছে তোমাদের কোয়ান্টাম সংখ্যা, আর প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এরপর থাকবে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো প্রথমে পড়ি কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। কোয়ান্টাম সংখ্যা পরমাণুর ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস ও ঘূর্ণন প্রকাশক চারটি রাশিকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে। আমি আবার বলি, পরমাণুর ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস ও ঘূর্ণন প্রকাশক চারটি রাশিকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে। এখানে একটা পরমাণুর একটা মডেল আঁকানো আছে। এই যে কক্ষপথের আকার, আকৃতি, আসলে আকার হচ্ছে সাইজ, আকৃতিটা হচ্ছে শেপ, অর্থাৎ পরমাণুর ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস ও ঘূর্ণন প্রকাশক। ঘূর্ণন অর্থাৎ কোনো জিনিস ঘড়ির কাঁটার দিকে ঘোরে, কোনোটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। এই ঘূর্ণন প্রকাশক চারটি রাশিকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে। তার এক নম্বরটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তার প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? প্রধান কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা আমি মুখে বলি, এখানে বোর্ডের জায়গা কম হওয়ার কারণে আমি লিখে দিইনি। এখন বোর মতবাদ অনুসারে পরমাণু নিউক্লিয়াসের চারিপাশে কতগুলো নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথ রয়েছে, এদের ক্রমিক সংখ্যাগুলোকেই বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে বোর মতবাদ অনুসারে পরমাণুর নিউক্লিয়াসের চারিপাশে কতগুলো নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথ রয়েছে, এদের ক্রমিক সংখ্যাগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। যেমন এখানে দেখো, n এর মান 1, n এর মান 2, 3, 4, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, আর এর মান হচ্ছে 1, 2, 3, 4 ইত্যাদি। এবার n = 1 হলে এটাকে বলে প্রথম শক্তি স্তর বা কে শেল। তারপর n = 2 হলে দ্বিতীয় শক্তি স্তর বা এল শেল। আসলে যেটা কক্ষপথ সেটাই শক্তি স্তর, সেটাকেই বলা হয় অরবিট। তারপর n = 3 হলে তৃতীয় শক্তি স্তর বা এম শেল। n = 4 হলে চতুর্থ শক্তি স্তর বা এন শেল। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর যে কোনো শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। তাহলে যে কোনো শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। এখন যদি বলা হয় তৃতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তাহলে n এর মান কত হবে? 3, অর্থাৎ n এর মান 3 মানে তৃতীয় শক্তি স্তর। তখন 2 × 3² অর্থাৎ কত হবে? 2 × 9 = 18। তাহলে তৃতীয় শক্তি স্তর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে 18। এগুলো নৈবর্তিক আসতে পারে। আবার যদি বলে এম শেল, এরকম আসতে পারে, অথবা বলতে পারে এন শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। তাহলে এন শেল মানে কি? চতুর্থ শক্তি স্তর। আর চতুর্থ শক্তি স্তরের জন্য এন এর মান 4, তখন কত হবে? 2 × 4², অর্থাৎ 4 × 4 = 16, 16 দুগুণে 32। তাহলে উত্তরটা হবে 32। এই হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। এরপর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রিয় শিক্ষার্থী, আমি যদি একটা পরমাণুকে একটা বিল্ডিংয়ের সাথে তুলনা করি তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। একটা পরমাণুকে যদি বিল্ডিংয়ের সাথে তুলনা করি, আর একটা বিল্ডিংয়ের যেমন এক একটা ফ্লোর আছে, আর এক একটা ফ্লোর আর পরমাণুর আছে এক একটা শক্তি স্তর। এক একটা ফ্লোরে যেরকম আছে রুম বা কক্ষ, আর এরকম পরমাণুর প্রতিটা শক্তি স্তরের মধ্যে হচ্ছে উপশক্তি স্তর। অর্থাৎ পরমাণুটা হচ্ছে বিল্ডিং, আর তোমার বিভিন্ন ফ্লোর বা তলাটা হচ্ছে শক্তি স্তর, আর বিভিন্ন রুমগুলো হচ্ছে উপশক্তি স্তর। তো দেখো, প্রতিটি শক্তি স্তর আবার কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত। প্রতিটি শক্তি স্তর কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত। তো একটি ইলেকট্রন একটি প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে তা বোঝানোর জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা।
আমি আবার বলি, প্রতিটি শক্তি স্তর কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত। এই একটি ইলেকট্রন একটি প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে তা বোঝানোর জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়, আর এল এর মান নির্ভর করে এন এর উপরে। অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার মান নির্ভর করে প্রধান কোয়ান্টাম সংখ্যার উপরে। আচ্ছা, যেহেতু নির্ভর করে তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তা সেই সম্পর্কটা হচ্ছে এল এর মান হবে 0 হতে n-1 পর্যন্ত। তাহলে এল এর মান সর্বোচ্চ কতটুকু হবে? সর্বোচ্চ হবে 0 থেকে n-1। এখন আমি বারবার বলছি, তাহলে এল এর মান নির্ভর করে যেহেতু এন এর উপরে, তো এন এর মান আমি লিখি, এন এর মান তো আমরা জানি কত হতে পারে, 1 2 3 4 ইত্যাদি হতে পারে। তো n=1 হলে এল এর মান কত হবে? অর্থাৎ n= যদি 1 হয়, তো এখানে যদি আমি এন এর মান বসাই দিই কত, অর্থাৎ 1 - 1 মানে কি 0। তা কত থেকে n-1? 0 থেকে, তো অর্থাৎ 0 থেকে 0 মানে কি 0। আবার n=1 মানে কি, n=1 মানে প্রথম শক্তি স্তর। অর্থাৎ কি দেখা যায়, অতএব প্রথম শক্তি স্তরে এর মানে হচ্ছে উপশক্তি স্তর। অর্থাৎ উপশক্তি স্তরকে সংকেত দ্বারা প্রকাশ করা হচ্ছে এল দ্বারা। অর্থাৎ এল অক্ষর দ্বারা হচ্ছে উপশক্তি স্তর প্রকাশ করা হয়, এন দ্বারা প্রধান শক্তি স্তর। তাহলে n=1 মানে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর। 0 মানে 0 না, এটা হচ্ছে একটা মান পাইছি, অর্থাৎ 0 একটা মান। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় এর একটা মান পাইছি, এর মানে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর একটি, আর সেটা হবে 1s। তো প্রিয় শিক্ষার্থী, আসলে এই 1টা হচ্ছে এন এর অন, অর্থাৎ এই বাম পাশের 1টা হচ্ছে এটা দ্বারা প্রথম শক্তি স্তর বোঝায়। আর এল এর মান 0 মানে হচ্ছে এস। অর্থাৎ আমরা বুঝলাম যে এস এর জন্য l হচ্ছে 0। আচ্ছা, এবার বল n=2 হলে l যদি 2 হয়, এবার যদি আমি এখানে l এর মান 2 বসাই দিই, তাহলে কি হবে? 2 - 1, অর্থাৎ 2 - 1 হবে 1। তাহলে অর্থাৎ l এর মান কত থেকে শুরু হবে? তাহলে 0 থেকে n-1। তো 0 একটা আর 1 একটা। তো অতএব আমি কি বুঝলাম, n=2 মানে কি দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরে এল মানে হচ্ছে উপশক্তি স্তর। কটা মান পাইছি এল এর? 2টা মান, অর্থাৎ 2টি। তাহলে দ্বিতীয় শক্তি স্তর উপশক্তি স্তর আছে 2টি, সেটা হচ্ছে 2s এবং 2p। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, এল এর মান 0। আমি আবার বলি, তাহলে এই 2 2 এগুলো হচ্ছে কি শক্তি স্তর বোঝায়, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর, অর্থাৎ দোতলাতে 2টা রুম আছে, কি কি? একটা s এবং একটা p। তাহলে এল এর মান 0 মানে কি, এখানে এল এর মান আছে একটা 0 একটা 1। তাহলে 0 মানে এটা এস, আর 1 এর জন্য অর্থাৎ পি এর জন্য এল এর মান হচ্ছে 1। আবার বলা যায় এল এর মান 1 হলে সেটা হচ্ছে পি। এবার n= যদি 3 হয়, তো n=3 হলে এল এর মান কত? এখানে 3 যদি বসাই, তাহলে 3 - 1 কত হবে? 2। তা কত থেকে আবার শুরু হবে? 0 থেকে, অর্থাৎ 3 - 1 এটা হবে 2। তাহলে 0 থেকে, তাহলে কি হবে? 0 1 2। তাহলে আমরা এল এর মান 3, এন এর মান 3 হলে এল এর মান হবে 0 1 2। তাহলে n=3 মানে কি তৃতীয় শক্তি স্তর, আর এল মানে কি উপশক্তি স্তর। কটি? 3টি। সেটা হবে দেখো 3s 3p 3d। তার মানে আমি অতিরিক্ত কি পেলাম? এল এর মান 2 মানে কি, এটা হচ্ছে ডি। অর্থাৎ বলা যায়, উল্টা আবার বলা যায় ডি এর জন্য এল এর মান হচ্ছে 2। আচ্ছা, এবার দেখো n= যদি 4 হয়, n=4 হলে এল এর মান কত হবে? তো এন এর মান এখানে 4 বসালে কত হবে? 3। কিন্তু এল এর মান কত হবে? 0 থেকে, 0 1 2 3। তাহলে আমি এল এর মান কয়টা পেলাম? 4টা। হ্যাঁ, 4টি মান পেলাম, 0 1 2 3। তাহলে কি বলা যায়, চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর আছে 4টি। কি কি হবে? 4s, দেখো 0 এর জন্য s, এল এর জন্য p, 1 এর জন্য p, 2 এর জন্য d এবং 3 এর জন্য f। তাহলে অতিরিক্ত এখানে কি বলে, আমি f এর জন্য কি, এল এর মান হচ্ছে কত? এল হচ্ছে 3। আচ্ছা, 3। প্রিয় শিক্ষার্থী, এবার এখানে যেরকম বলেছিলাম যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n², আর যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 2l + 1।
তাহলে এগুলো কিন্তু আবার নৈবর্ত থেকে আসতে পারে। যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 12 + 1। এখন দেখো তোমাদের কিন্তু এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা একটু আমি আলোচনা করি। এখান থেকে 2 নম্বরে কিছু প্রশ্ন আসতে পারে, যেমন 1p সম্ভব কিনা। যদি বলা হয় 1p বা এরকম বললো যে 2d সম্ভব নয় কেন, এরকম আসতে পারে। আবার আসতে পারে 3f সম্ভব নয় কেন। এগুলো 2 নাম্বার দিয়ে কিন্তু পরীক্ষাতে আসে। সেই ক্ষেত্রে তোমরা উত্তরটা কি লিখবা? দেখো এই উত্তর কিন্তু এখানে লেখা আছে 2d। তাহলে দেখো d হচ্ছে উপশক্তি স্তর আর 2টা হচ্ছে প্রধান শক্তি স্তর। তাহলে আমি কিভাবে অ্যান্সারটা করব? আমি লিখব যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে, অর্থাৎ বাম পাশে 2টা হচ্ছে n এর মান। তাহলে n = এখানে কি বলো 2। ঠিক আমরা এটা লিখবো যে n = 2 হলে শুধু এই লাইনটা হবে, এই লাইনটাই তোমাদের 2 নম্বরের উত্তর হবে। আমরা লিখবো যে প্রধান কোয়ান্টাম, শুধু একটু বাংলা লিখবো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 2 হলে l = 0 1। অতএব দ্বিতীয় শক্তিস্তর উপশক্তিস্তর আছে 2s এবং 2p। সুতরাং এখানে 2d সম্ভব নয়। আবার যদি বলা হয় যে 3f, এখানে বললো যে 3f সম্ভব নয় কেন, তখন আমরা কি লিখবো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 3 হলে তখন শুধু এই লাইনটা হবে যে n = 3 হলে l = 0 1 2। অতএব তৃতীয় শক্তিস্তর উপশক্তিস্তর আছে 3টি, সেটা হচ্ছে 3s 3p 3d। সুতরাং তৃতীয় লাস্টে মন্তব্য লিখব কি, সুতরাং 3f সম্ভব নয়। এই হয়ে গেল 2 নম্বরের উত্তর। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস, সেটা খুবই একটু কম আসে। যদি বলা হয় যে ডি উপশক্তি স্তরে, বা আসলে ডি অরবিটালও বলে, কেন বলা হয় আমি পরবর্তীতে আলোচনা করব। ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করো। তো ডি উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কি জানি ডি যে কোনো উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 12 + 1। এখন যদি বলা হয় ডি উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করো, তখন আমরা কি লিখব? তখন আমরা লিখব যে ডি এর জন্য অর্থাৎ আমাদের কি হবে, এই ডি এর জন্য প্রথমে এই কথাটি আমি লিখব যে আমরা জানি যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 12 + 1। এরপর আমরা লিখব যে ডি এর জন্য l = কত 2। তারপর আমি এল এর মানটা এখানে বসাবো। বসালে কত হবে দেখো, 2 × 2 + 1। তাহলে কত, 2 × 4 আর 1 5, 5 × 2 10। এইভাবে যদি বলে এস উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তাহলে তখন কি হবে, এস এর জন্য এল এর মান কি হবে বলো, 0। 0 হলে কি হবে, 2 × 0 0 + 1 1 2 1 2 দুইটা হবে। এইভাবে যদি বলা হয় পি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, এইভাবে যদি বলে এফ এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, আমরা সবগুলোই কিন্তু প্রিয় শিক্ষার্থী আমরা এইভাবে বের করতে পারি। এই গেল আমাদের একদম সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। তাহলে আমরা বুঝলাম যে প্রতিটি শক্তি স্তর কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত, একটি ইলেকট্রন একটি প্রধান শক্তি স্তরে কোন উপশক্তি স্তরে আছে তা বোঝানোর জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর সহকারী কোয়ান্টাম সংখ্যাকে তাহলে কী দ্বারা প্রকাশ করে, এল দ্বারা প্রকাশ করে, আর এল এর মান এন এর উপরে নির্ভর করে, আর মানটা কত, 0 থেকে n-1 পর্যন্ত। এরপর হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে পরমাণুর ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস আর ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের কারণে ইলেকট্রনের অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস বা ওরিয়েন্টেশন ঘটে। তো দেখো আমি আবার একটু বলি যে ত্রিমাত্রিক দিকবিন্যাস বা ওরিয়েন্টেশন ঘটে। আচ্ছা, তার আগে বলি এখানে একটা শব্দ বলছি যে অরবিটাল। একটা হচ্ছে অরবিট হচ্ছে কক্ষপথ, অর্থাৎ যে পথে ইলেকট্রনটা ঘোরে সমস্ত পথটাকে বলা হয় অরবিট। আর অরবিটাল হচ্ছে যে স্থানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে যে স্থানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, ওই স্থানটুকে বলা হয় অরবিটাল। অর্থাৎ তুমি যদি ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যত পথ অতিক্রম করো, এই পথটাই হচ্ছে তোমার জন্য অরবিট বা তোমার কক্ষপথ বা তোমার শক্তিস্তর। আর অরবিটালটা হচ্ছে
তুমি যে স্থানে তোমাকে পাওয়ার সম্ভাবনা থাকবে কত, এরকম 90 থেকে 95%, ওই স্থানটুকে বলা হয় অরবিটাল। অর্থাৎ নিউক্লিয়াসের চারিপাশে যে স্থানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, ওই স্থানটাকে বলা হয় অরবিটাল। এখন তোমাকে যদি রাত 10টার সময় তোমাকে কোথায় খুঁজতে বেশি পাওয়া যাবে, কলেজে, প্রাইভেটে, নাকি তোমার বাসায়, বলে তোমার বাসায়, অর্থাৎ তখন তোমার বাসায় তোমাকে পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। এই জন্য ওইটা হচ্ছে তোমার, ওইটুকু হচ্ছে অরবিটাল। অর্থাৎ নিউক্লিয়াসের চারিপাশে তাহলে যে স্থানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, ওই স্থানটুকু বলা হয় অরবিটাল। তো আমি আবার বলি, ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের কারণে ইলেকট্রন অরবিটালের ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। ত্রিমাত্রিক দিক বিন্যাসটা আমি আবার একটু বলি। এখন দেখো, এদের আমি যদি একটা বাস্তব উদাহরণ দিই, তুমি যদি কোনো বিল্ডিংয়ে ধরো ক্লাস করতেছো, হঠাৎ যদি ভূমিকম্প শুরু হয়, তুমি কি বিল্ডিংয়ে বসে থাকবে? তুমি কিন্তু দৌড়ে বেরিয়ে তুমি খোলা মাঠে যাবে। আবার যদি তুমি খোলা মাঠে দেখো, ওরিয়েন্টেশনটা কি, অর্থাৎ অবস্থা বুঝে তোমার ব্যবস্থা নেওয়া বা প্রস্তুতি নেওয়া। আবার তুমি যদি খোলা মাঠে ফুটবল খেলতেছো, হঠাৎ করে শিলাবৃষ্টি হয়, তুমি কিন্তু খোলা মাঠে থাকবে না, তুমি দৌড়ে তুমি কোনো বিল্ডিংয়ের নিচে তুমি আশ্রয় নেবে। আবার যদি কোথাও জলোচ্ছ্বাস হতে থাকে, হ্যাঁ, তুমি কিন্তু নিচতলে, তোমাদের বাসা, তুমি কিন্তু নিচতলে থাকবে না। অর্থাৎ ওই পরিস্থিতিতে তুমি কোথায় যাবে? তুমি কিন্তু বিল্ডিংয়ের ছাদে বা 3তলা, 4তলা, 5তলা তুমি উঠে যাবে। অর্থাৎ তোমাকে অবস্থা বুঝে তোমার এই যে তোমার এক এক জায়গায় অবস্থান নেওয়াটাকে বলা হয় কি, ত্রিমাত্রিক দিক বিন্যাস বা ওরিয়েন্টেশন, যেটাকে ওরিয়েন্টেশন বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আবার একটু বলি যে ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের কারণে ইলেকট্রনের এই অরবিটালের কী হয়, ত্রিমাত্রিক দিক বিন্যাস বা ওরিয়েন্টেশন ঘটে। আর একে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। একে এম দ্বারা প্রকাশ করা হয়। আবার এম এর মান নির্ভর করে এল এর উপরে, অর্থাৎ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান নির্ভর করে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যার উপরে। যেহেতু নির্ভর করে, নিশ্চয় তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে, তাহলে আমি বললাম যে এম দ্বারা প্রকাশ করা হয়, আর এম এর মান এল এর উপর নির্ভর করে, আর এম এর মান হচ্ছে 0 থেকে +- এল পর্যন্ত হবে। 0 থেকে, তাহলে আমাদের এম এর মান নির্ভর করে এল এর উপরে। তাহলে এল এর আমরা এখানে সর্বোচ্চ মান পাইছি কত? 0, 1, 2, 3। তাহলে আমি এবার লিখি, এল এর মান 0 হলে, দেখো এল এর মান যদি 0 হয় তো এম এর মান কত হবে? তো এল এর মান আমি যদি 0 বসায় দিলে এখানে কি পাবো আমি? দেখো, এল এর মান যদি 0 বসায়, তো এখানে 0 বসালাম, তো কি হবে? +- 0। তো এম এর মান হবে 0 থেকে +-0 মানে কি? 0 হতে +-0 মানে একটা 0। দেখো 0। তাহলে আমি কি বলছিলাম? অর্থাৎ এবার দেখো, এল = 0 মানে কি? তাহলে এল এর মান 0 মানে কিন্তু হচ্ছে এস। এল এর মান 0 হলে সেটা হচ্ছে এস। এস হচ্ছে একটা রুমের মতো। হ্যাঁ, তাহলে এস উপশক্তি স্তরের মধ্যে, অর্থাৎ এস রুমের মধ্যে। অরবিটালকে যদি আমরা চেয়ারের সাথে তুলনা করি, তাহলে আমরা বলতে পারি এস রুমের মধ্যে চেয়ার আছে একটি। এস রুমের মধ্যে চেয়ার আছে একটি। আচ্ছা, এবার দেখো, এল এর মান যদি 1 হয়, এল এর মান যদি 1 হয়, তো এম এর মান কত হবে? অর্থাৎ এখানে যদি 1 বসাই দিই, তাহলে 0 থেকে +-1, তাহলে এখানে মান একটা +1, একটা -1, একটা 0। তাহলে আমরা যদি ওইভাবে লিখি, একটা কিন্তু -1, 0, একটা হচ্ছে +1, তাহলে আমাদের এম এর মান পাবো 3টি। একটা হচ্ছে -1, 0, একটা হচ্ছে +1। দেখো, তার মানে এল = 1 মানে কি? এল = 1। দেখো, এল = 1 মানে পি, অর্থাৎ পি রুমের মধ্যে অরবিটাল মানে চেয়ার আছে কয়টি? 3টি। অনুরূপভাবে এল = 2 হলে, এম এর মান কত হবে? তখন এখানে হচ্ছে +-2, তাহলে 0 হতে, তাহলে কী হবে? -2, -1, তারপর 0, +1, +2। অর্থাৎ দেখো, এল এর মান যদি 0 হয়, তখন এম এর মান পাওয়া যায় কয়টা? 0 থেকে +-2 পর্যন্ত মোট রাশি পাওয়া যায় 5টা। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় এল = 2 মানে সেটা হচ্ছে ডি উপশক্তি স্তর। আর সেখানে অরবিটাল কয়টি আছে? অরবিটাল আছে 5টি। অনুরূপভাবে এল = যদি 3 হয়, তাহলে এম এর মান কত হবে? ঠিক +-3। +-3 মানে 0 থেকে ধরো, তাহলে একটা হচ্ছে 0, একটা +-1, +-2, +-3, অর্থাৎ ওখানে 3 × 2 = 6 আর 1 7। তাহলে আমরা কত পাবো এখানে? অর্থাৎ এল = 3 হলে এম এর মান হচ্ছে এটা, আর এফ এর মান হচ্ছে 7টি। অর্থাৎ এফ হচ্ছে কোন রুমটা বলো? এফ রুমের মধ্যে অরবিটাল সংখ্যা কত? তাহলে 7টি।
আর কি বলছিলাম দেখো, যে কোনো অরবিটালে, অর্থাৎ অরবিটালকে আমি তুলনা করলাম চেয়ারের সাথে, যে কোনো অরবিটালে যে কোনো চেয়ারে সর্বোচ্চ 2জন বসতে পারে। তাহলে যে কোনো অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু 3টা নৈবর্তিক আছে। যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তখন হবে 2 × 12+1। আর যে কোনো অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। এই হিসাবে আমরা বলতে পারি এস রুমের মধ্যে চেয়ার একটি, আর একটি চেয়ারে সর্বোচ্চ 2জন থাকতে পারে। এই জন্য এস রুমের মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি। আর অর্থাৎ এখানে গুণন 2 সমান 2টি, এখানে কত হবে 2 সমান 6টি, এখানে গুণন 2 সমান 10, এখানে গুণন 2 সমান 14। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই জন্য আমরা বলতে পারি এস উপশক্তি, তোমরা 9 10 যেটা পড়েছো, এস উপশক্তি স্তরে তার সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি। তাহলে এস রুমের মধ্যে চেয়ার হতে পারে, চেয়ার মানে অরবিটাল একটি, আর মানুষ থাকতে পারে 2জন। আর পি এর মধ্যে চেয়ার 3টি, মানুষ থাকতে পারে প্রতি চেয়ারে সর্বোচ্চ 2জন, এই 6জন। আর ডি রুমের মধ্যে চেয়ার 5টি, সর্বোচ্চ মানুষ থাকতে পারে 10জন। আর এফ রুমের মধ্যে চেয়ার এখন 7টি, সর্বোচ্চ মানুষ থাকতে পারে 14জন। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এতটুকু পড়লাম। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা কি জিনিস? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে, আমরা এটা একটু মুখে মুখে বলি, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা প্রতিটি ইলেকট্রন, আমরা যেমন বলি যে পৃথিবী কিন্তু নিজ অক্ষের উপরে ঘুরতে ঘুরতে এখন সূর্যকে আবর্তন করে, অর্থাৎ সূর্যের চারিপাশে সে পরিভ্রমণ করে। পৃথিবী কিন্তু নিজ অক্ষের উপর তার এক পাক দিতে তার সময় লাগে 24 ঘন্টা, আর তার কক্ষপথে এক পাক দিয়ে আসতে তার সময় লাগে 1 বছর বা 365 দিন। ঠিক প্রতিটি ইলেকট্রন তার নিজ অক্ষের উপরে ঘুরতে ঘুরতে সে নিউক্লিয়াসের চারিপাশে সে পরিভ্রমণ করে। তো আমরা বলবো যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? যে প্রতিটি ইলেকট্রন নিজ অক্ষের উপর ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসকে আবর্তন করে, আর প্রতিটি ইলেকট্রন তার ঘূর্ণনটা হয় ঘড়ির কাঁটার দিকে, না হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ইলেকট্রনের এই ঘূর্ণনকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকের সেটাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা এরকম ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। আমি আবার বলি, প্রতিটি ইলেকট্রন নিজ অক্ষের উপরে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসকে আবর্তন করে, আর ইলেকট্রনের এই ঘূর্ণন কোনোটির ঘড়ি কাঁটার দিকে, আবার কোনোটির ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তো প্রিয় শিক্ষার্থী, আবার একটু বলি যে প্রতিটি ইলেকট্রন নিজ অক্ষের উপরে ঘুরতে ঘুরতে এখন নিউক্লিয়াসকে আবর্তন করে, আর ইলেকট্রনের এই ঘূর্ণন কোনোটির ঘড়ি কাঁটার দিকে, আবার কোনোটির ঘড়ি কাঁটার বিপরীত দিকে। ইলেকট্রনের এই ঘূর্ণনকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে এখন স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে। আর একে এস দ্বারা প্রকাশ করা হয়, এস। আর এটার মান হচ্ছে +12 অথবা -12, এই এতটুকু লিখলেই হলো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এতটুকুই। পরবর্তীতে আবার দেখা হবে কোনো এক ক্লাসে। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, দোয়া করি। আল্লাহ হাফেজ।